জীবনযাপনের খরচের সূচক সংখ্যা। তুমি নর্মাল লাইফে জীবনযাপনের জন্য যেই পণ্য সেবা সামগ্রী ব্যবহার করো সেগুলোর মূল্যের পরিবর্তনের ফলে তোমার যে জীবনযাপন খরচের যে সূচক আমরা নির্ণয় করি এটাকে আমরা বলছি জীবনযাত্রার ব্যয় সূচক। একই জিনিস, খুব বেশি পরিবর্তন নাই। এখান থেকে তোমাদের পরীক্ষায় একবার মনে হয় একটা অঙ্ক আসছিল, আমি একবার দেখাই। কোনো যা দেখছো সবগুলোই এরকমই, সুতরাং নতুন কিছু এটার মধ্যে নাই। দেখো একটা জিনিসই আছে, আমি একটু দেখাই, সেটা হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক হচ্ছে দুই ধরনের হয়। একটাকে তোমার বলে হচ্ছে খরচের সমষ্টি পদ্ধতি, একটাকে বলে পারিবারিক বাজেট পদ্ধতি। দুইভাবে হয়, একটা হচ্ছে খরচের সমষ্টি পদ্ধতি আর একটা হচ্ছে পারিবারিক বাজেট পদ্ধতি। দেখো তোমরা এটা দেখে নাও। ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমি এটা খুবই সহজ, আমি সরাসরি তোমার হচ্ছে একটা উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি তোমাদেরকে। তোমাদের বইও খুব বেশি এটা মানে খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে, বাট এটা খুব বেশি তোমাদের বইয়ে আসলে কিছু প্রিন্টিং মিস্টেক আছে, বুঝছো? তোমরা আমার সূত্রগুলো দেখবা। দেখো খরচের সমষ্টি পদ্ধতি ওই একই জিনিস, সামেশন pn p0, এখানে শুধু q0 নর্মাল তোমরা যেটা পড়ছো আর কি, লেশপিয়ারের মতোই সেই। আর যদি তোমরা পারিবারিক বাজেটের ভিত্তিতে নির্ণয় করো তখন যেটা হবে সেটা হচ্ছে এই পারিবারিক বাজেট পদ্ধতি। তখন সেটা হবে জাস্ট এই যে তোমার কিছুই না আসলে, pn p0 আর নিচে হচ্ছে সম্ভবত w, ইয়েস w ইন্টু w সামেশন w ইন্টু 100 এই দেখো একবার দেখো, w হচ্ছে ওয়েট বা ভার। এই ভারও আবার সহজ, ভার হচ্ছে তোমার p0 q0 কে ভার বলে, এই p0 q0 কে দিয়ে ভার দেখানো হয় পারিবারিক বাজেটে বা তোমার হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচকে। আমরা যখন পারিবারিক বাজেট পদ্ধতি ব্যবহার করব তখন এই w হচ্ছে p0 q0, w হচ্ছে p0 q0। দেখে নাও, আমার মনে হয় না এটা দিয়ে অঙ্ক করার দরকার আছে। তারপরে আমি একটা ছোট্ট অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করি। খরচের সমষ্টি পদ্ধতি দেখছো লেশপিয়ারের সূত্রের মতো না, লেশপিয়ারের সূত্রই। আর পারিবারিক বাজেট পদ্ধতিতে তোমরা দেখো, এটাও তোমরা দেখছো শুরুর দিকে। বলো তো এটা কিসের মতো দেখতে? বলো তো দেখি। ভার আরোপিত আপেক্ষিক মূল্যের গড় পদ্ধতি। তোমরা যে দেখলা শুরুতে, তোমরা ওই লেকচারের শুরুর দিকে দেখতে পারবা এটা দেওয়া আছে। আচ্ছা, আর এখানে মোটামুটি আমি আল্লাহর রহমতে তোমাদেরকে অধ্যায়টা শেষ করাতে পারছি। মোটামুটি তোমাদের অধ্যায় একদম শেষের পথে আছে। আর তোমাদের খুব বেশি দেখি আর কিছু আছে কিনা, দরকার নেই আর। তা আমি এটা ছোট্ট একটা উদাহরণ দেই, আমি পুরো অঙ্ক করবো না, তোমাদের জন্য রেখে দিব। সূত্রটা দেখে নাও, দেখছ? ওকে, এখন আমরা একটা ছোট্ট অঙ্ক করবো, জাস্ট ছোট্ট। দুইটা দ্রব্য দিই, ধরো চাল, ডাল, মূলা। ধরো মূলা না, ধরো যে তোমার চাল, ডাল, জ্বালানি, কাপড়। এখানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্রগুলো আসবে, তেল, চারটা থাকে। এটা হচ্ছে মনে করো তোমার 2015 সালের তোমার হচ্ছে দাম, 2015-2020 দাম, প্রাইস। আর কোয়ান্টিটি শুধু একটা, সেটা হচ্ছে 2015। ঠিক আছে, এইভাবেই আসবে। ঠিক আছে, তাহলে দেখো 10, 15, 5, 8, 5, 7, 10, 12। 2015-তে একটি পরিমাণ থাকে, মানে কিউ মানে Q0। আচ্ছা, তাহলে এখানে তোমার ধরে নিলাম আমি তোমার হচ্ছে 20, 25, 30, 35, আমার মতো আমি করে নিচ্ছি। ওকে, এখন কিউ মানে Q0 আর এটা মানে হচ্ছে P0, এটা হচ্ছে Q0। ওকে, তাহলে এখন আমরা কি বের করবো? ফার্স্টে আমরা বের করবো হচ্ছে P0 Q0, এটা নাম হচ্ছে W,
আরেকটা বের করতে হবে আমাদের কি সূত্র, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, সেখানে ছিল পিএন কিউ জিরো, পিএন কিউ জিরো। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পিএন বাই পি জিরো। এটাকে আমরা বলবো হচ্ছে, এটাকে আমরা সংক্ষেপে পি দিয়ে দেখাই, তাহলে আমাদের সুবিধা হবে পরবর্তীতে। তাহলে দেখো ফার্স্টে পি জিরো কিউ জিরো বের করি। 10 15 150, 5 8 40, 5 7 35, 10 12 120। এবার পিএন কিউ জিরো দেখো, পি ভুল লিখছি আমি, পিএন না ভুল করছি আমি মনে হচ্ছে, একটু দাও প্রিন্টিং মেট আমার টাইপ মিস্টেক হয়েছে। 10 গুণন 20 200, 5 গুণন 25 125, 5 30 150, 10 35 350। আর পিএন কিউ জিরো দেখো, পিএন কিউ জিরো বিষয়টা দেখো, পিএন কিউ জিরো 15 20 300, 8 25 200, 7 30 210, 12 গুণন 35 কত, 10 35 350, 35 দুগুণা 70, 420। এবার আমাদের মূল কাজ শেষ। কিউ জিরো যেহেতু ডাব্লিউ, তার মানে সামেশন ডাব্লিউ সমান সমান হচ্ছে, এগুলো যোগ করলে পেয়ে যাবো 200 300 400 700 750 800 825। আর এটা হচ্ছে পিএন কিউ জিরো, সামেশন পিএন কিউ জিরো সমান সমান হচ্ছে তোমার 300 200 500, 500 আর 210 হচ্ছে তোমার 500 700 700 400 1100 1130। এবার পিএন কিউ জিরোটা আমরা বের করে ফেলি। 15 ভাগ 10 1.5, তারপর তোমার হচ্ছে 8 ভাগ 5 5 16 80 1.6, 7 ভাগ 5 5 14 70 1.4, 12 ভাগ 10 1.2। আচ্ছা একটা জিনিস তো করি নাই, সেটা করতে হবে, সেটা হচ্ছে সামেশন পি ডাব্লিউ করতে হবে, এইটার এটা গুণ করতে হবে। আমি এটা করে দিচ্ছি নিচে, পি ডাব্লিউ 200 গুণন 1.5, তার মানে হচ্ছে 15 দুগুণা 30, তার মানে 300। 125 গুণন 1.6, এটা ক্যালকুলেটর লাগবে, এটা সম্পূর্ণ কাল্পনিক, আমার হয়তো বা ক্যালকুলেশনে ভুল হতে পারে, বাট সিস্টেম এটাই। 150 গুণন 1.4 সমান হচ্ছে 2100। 150 গুণন 1.4 হচ্ছে তোমার 150 গুণন 1.4 210, সর্বশেষে 1.2 ইন্টু 350, 1.2 ইন্টু 350, 1.2 ইন্টু 350 420। এবার আমরা এটা একটু যোগ করবো। সামেশন পি ডাব্লিউ সমান সমান 300 200 500 500 500, আচ্ছা ডাব্লিউ এবং পি 200 1.5 300। পিএন কিউ জিরো দেখি, পিএন কিউ জিরো, পি 8 25 200 7 30 210 12 35 420। ঠিক আছে, তাহলে পি ডাব্লিউ মান আমরা কত পেলাম এখানে 400, তাহলে 300 যোগ 200 যোগ 210 যোগ 420 কত আসলো 1130। তার মানে হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, সামেশন পি ডাব্লিউ আমরা পেলাম হচ্ছে আমাদের তো অলমোস্ট সেম দামে চলে আসছে। ওকে 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 আমাদের দেখো এটা খেয়াল করো, 15 20 300 8 25 200 7 30 210 12 35 420। ওকে ফাইন, 1130 1130 সমস্যা নেই। ওকে, এখন যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আমরা এখন দুইভাবেই তোমার হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক নির্ণয় করব। অতএব খরচের সমষ্টি পদ্ধতিতে আমাদের এখন শুধু সংখ্যা লাগবে এই যে তিনটা। সামেশন ডাব্লিউ সমান সমান হচ্ছে 825, সামেশন পিএন কিউ জিরো সমান সমান 1130, সামেশন পিডাব্লিউ সমান সমান 1130। আর কিছু আমার দরকার নেই।
তাহলে খরচের সমষ্টি পদ্ধতিতে কি হবে বলো তো দেখি তোমরা কেউ একজন, সূত্রটা বলো। ও বললেও তো শুনতে পাবো না আমি বলি, শোনো। খরচের সমষ্টি পদ্ধতিতে সমান সমান জীবনযাত্রার ব্যয় সূচক হবে সামেশন P0 Q0 ডিভাইডেড বাই Pn Q0 ইন্টু 100। তার মানে P0 Q0 এর মান হচ্ছে 825, Pn Q0 এর মান হচ্ছে 1130 ইন্টু 100। তার মানে হচ্ছে তোমার 825 গুণন 100 ভাগ 1130, 73.0088। 825 গুণন 100 ভাগ 1130, 73.0020 25 73.00 Pn, আমাদের সূত্রটা ভুল লিখছি, Pn Q0 P0 Q0। ওকে, তাহলে দেখো আমাদের কত আসে, এটা তো উল্টো হয়ে গেছে। তার মানে হচ্ছে 1130 825, দেখো আমাদের কত আসে 1130 ভাগ 825 গুণ 100, 136.97। তার মানে হচ্ছে 2015 সালের তুলনায় 2020 সালে জীবনযাত্রার ব্যয় 36 টাকা 97 পয়সা বেড়েছে খরচের সমষ্টি হিসাবে আমরা যদি পারিবারিক বাজেট নির্ণয় করি। এখন আমরা দেখবো হচ্ছে, দেখে নাও তোমরা একবার, এখন আমরা পারিবারিক বাজেট পদ্ধতিতে জীবনযাত্রার ব্যয় সূচক নির্ণয় করব। তাহলে দেখো আমরা পেয়েছি যে সামেশন ডাব্লিউ এর মান আমরা পেয়েছি তোমার হচ্ছে 825, আর সামেশন PW এর আমরা মান পাইছি 1130। সূত্রটা ছিল এমন যে সামেশন Pn বাই P0 ইন্টু W ডিভাইডেড বাই সামেশন W। তো আমরা কি করছি, Pn P0 কে আমরা W দিয়ে গুণ করছি না, এই যে P আবার এখানে W ছিল, আমরা গুণ করছি, গুণ করে আমরা যেটা পাইছি সেটা আমরা দেখলাম হচ্ছে তোমার 1130, আর W এর মান হচ্ছে 825 ইন্টু 100। দেখো দুইটা একই মানই আসছে 136.97। সবসময় একই মান নাও আসতে পারে, এখানে আসছে সেটা ভালো দিক। ওকে, তার মানে হচ্ছে আমরা যদি পারিবারিক বাজেট পদ্ধতিও করে দেখি তাহলে আমরা দেখলাম হচ্ছে আমাদের জিনিসপত্রের দাম 2015 সালের তুলনায় 36.97 টাকায় বাড়ছে। মোটামুটি অধ্যায়ের আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আর একটু ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, সর্বশেষ আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মোটামুটি অধ্যায় আর তেমন বিষয় আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার শৃঙ্খল ভিত্তি সূচক, আর হচ্ছে স্থির ভিত্তি সূচক। এটা পরীক্ষাতে আসলে আসবে না, তারপর তোমরা একবার দেখে নিতে পারো, এটা দেখে নাও একবার। ওকে, আমি এখন এটা মুছে দিই, তোমরা এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। সব বইয়ে দেওয়া আছে, বাট তোমরা একবার দেখলে ইনশাল্লাহ তোমরা বিষয়টা বুঝতে পারো। দেখে নাও একবার। ওকে, আমি মুছলাম। এখন আমরা সর্বশেষ আর 5 মিনিট সর্বোচ্চ, এটাকে বলে শৃঙ্খল ভিত্তি সূচক এবং স্থির ভিত্তি সূচক সংখ্যা। এটা আমি সংজ্ঞা টঙ্গা লাগবে না, জাস্ট একটা অঙ্ক করবো ছোট্ট। ধরো এটা বছর, এটা হচ্ছে তোমার পাইকারি মূল্য। পাইকারি মূল্য বছর হচ্ছে মনে করো 2000, 2001, 2002। দাম মনে করো 10, 12, 14 শেষ। তোমাকে বলবে উপরোক্ত তথ্য, এটা আসলে পরীক্ষাতে আসবে না, কিন্তু আমি অধ্যায়টা শেষ করব। এটাই একটা নতুন জিনিস শেখো। এটা তোমরা মাস্টার্সে যদি কেউ ইকোনোমেট্রিক্স নাও তখন তোমরা এটা অ্যাডভান্সড ইন্ডেক্স নাম্বার অধ্যায়ে তোমরা এটা দেখতে পাবা। দেখো, বছর এবং পাইকারি মূল্য দেওয়া থাকবে, তোমাদেরকে বলবে শৃঙ্খল ভিত্তি সূচক এবং স্থির ভিত্তি সূচক নির্ণয় করো। কীভাবে নির্ণয় করবে দেখো, 2000 সাল দাম 10 টাকা, 2001 সালে 12 টাকা, 2002 সালে 14 টাকা। অতএব আমরা এখন শৃঙ্খল ভিত্তি সূচক নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব দেখো, এই যে বছর পাইকারি মূল্য,
ঠিক আছে, এই দুইটা দেওয়া আছে। তাহলে আবার লিখি 2000, 2001, 2002, পাইকারি মূল্য 10, 12, 14। প্রথমে আমরা দেখাবো হচ্ছে শৃঙ্খল ভিত্তি সূচক সংখ্যা। মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে সম্পর্কিত অনুপাত। লাস্টে আমরা এখানে আসবো হচ্ছে শৃঙ্খল ভিত্তি সূচক সংখ্যা। কিছুই না, সহজ সূচক সংখ্যা। সম্পর্কিত অনুপাত একদম সহজ। ফার্স্টে যেটা আছে কিছুই করতে হবে না, সরাসরি 100 লিখে দিবা ফার্স্টে। যেটা প্রথম বছর সেটার সম্পর্কিত অনুপাত 100। এবার এই যে এখন তুমি এখানে আসছো না, এখানে একটা ভাগ চিহ্ন দিলাম। ভাগ চিহ্ন দেওয়ার পর তুমি যেটা করবা, এই যেটা আছে এই এখানে যেটা থাকবে সেটা তুমি লিখবে হচ্ছে উপরে, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে নিচে, ইনটু 100। শেষ। কত আসলো এখানে? কাটলাম, তাহলে 120। এবার বলো তো কি হবে? যেহেতু এটা শৃঙ্খল, এটা একটা চেইন, সুতরাং পরবর্তীতে আবার এখানে কি আছে 14, তাহলে এখানে চলে আসবে 14। এবার তাহলে এবার বলো তো দেখি, 14 হলে এখানে নিচে কি আসবে বলো? শৃঙ্খল ভিত্তি, দেয়ার ইজ এ বেস। ঠিক আছে, এখানে কত হয় বলো কেউ একজন? এখানে বই কি ঠিক করছে? এখানে ঠিক আছে, ঠিক আছে। সম্পর্কিত অনুপাত হচ্ছে চলতি সময়ের মূল্যসূচক সংখ্যা, চলতি সময়ের মূল্যসূচক সংখ্যা ডিভাইডেড বাই ভিত্তি সময়ের মূল্য। ঠিক আছে, 14 হলে এখানে 14 আসছে, তাহলে এখানে হবে 12 ইন্টু 100। মানে কিছুই না, আসলে এটা এত ইম্পর্টেন্ট না। মানে সম্পর্কিত অনুপাত আমরা যখন দেখবো তখন বুঝবো হচ্ছে প্রথমে তো 100 সম্পর্কিত অনুপাত লিখবা, যদি আসে, এটা পরীক্ষাতে আসবে, যদি আসে দেখবা এখানে 100 লিখবা, আর এখানে প্রথমে এই ধরো যে 2001 সাল চলতি বছরের তোমার যেটা দেওয়া থাকবে সেটা ভাগ করবা ভিত্তি বছর, আগের বছর। তাহলে এখানে আবার চলতি বছরটা ভাগ করবা আগের বছরটা। এভাবে করে করে করতে থাকবা, করে করে এখানে যা আসবে তাই হলো। এখানে কত আসলো? 112 দিয়ে একটু ভাগ করি, কত আসে দেখি। 14 গুণন 100 ভাগ 12, 116.66। ওকে, 116.66। ওকে, ফাইন। এখন এটা হচ্ছে সম্পর্কিত অনুপাত। এবার শৃঙ্খল ভিত্তি সূচক সংখ্যা আমরা কেমনে নির্ণয় করবো? প্রথমটা 100, এবার দ্বিতীয়টা এই এটা মাথায় রাখবা। এখানে কি আছে 120, তাই তো? 120 যদি থাকে, তুমি এখানে দেখছো না 120, তার মানে ফার্স্টে তুমি 120 লেখো, লিখছো, গুণন উপরেরটা 100 ভাগ 100। এই 100 সবসময় 100 থাকবে। এই 100টা তুমি লিখছো হচ্ছে 100। এবার 120 এখান থেকে এখানে আসছে কত দেখো? 120। এবার নিচে ভাগ চিহ্ন দিছ। এবার হচ্ছে এটা আসলে সূত্রটাকে আমি একবার বলি। এটা সূত্রটা আগে দেখো। সম্পর্কিত অনুপাত সমান সমান হচ্ছে চলতি বছরের তোমার হচ্ছে মূল্যসূচক ভাগ ভিত্তি বছরের বা পূর্ববর্তী বছরের মূল্য সূচক। এই হচ্ছে সম্পর্কিত অনুপাত। মানে এই বছরেরটা দিয়ে আগের বছরেরটা সম্পর্কিত। আর যদি শৃঙ্খল ভিত্তি সূচক কিভাবে নির্ণয় করবা? শৃঙ্খল ভিত্তি সূচক, কথা লেখাটাও বাজে হয়ে গেছে শেষের দিকে, তো ধৈর্য হারিয়ে ফেলছি। আচ্ছা দেখো, একটা দাগ দিলাম, দাগ দিয়েছি, এবার গুণ করতে হবে। কি গুণ করতে হবে? তোমার চলতি বছরের তোমার অনুপাত, চলতি বছরের তোমার অনুপাত গুণন পূর্ববর্তী বছরের তোমার হচ্ছে সিবিআই, পূর্ববর্তী বছরের সিবিআই বা শৃঙ্খল ভিত্তিক, আর নিচে ভাগ হচ্ছে 100। ঠিক আছে, মানে চলতি বছরের অনুপাত গুণন পূর্ববর্তী বছরের শৃঙ্খল ভিত্তি সূচক।
এখানে দেখো শুরুতে আমরা 100টা ধরে নিতে হবে, 100 থাকবে। তাহলে চলতি বছরের অনুপাত কত দেখছো? 120। তাহলে বিগত বছরের শৃঙ্খল ভিত্তি 100। এবার এখানে কি হবে বলো তো দেখি, চলতি বছরের সম্পর্কিত অনুপাত 116 ইন্টু বিগত বছরের অনুপাত কত? 120 ভাগ হচ্ছে 100, যা আসবে তাই। এই হচ্ছে তোমার শৃঙ্খল ভিত্তিসূচক সংখ্যা, এভাবেই করতে হবে। শেষ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার শৃঙ্খল ভিত্তিসূচক সংখ্যা, একেবারেই সহজ। একবার দেখো, শুধু সম্পর্কিত অনুপাতটা বের করতে হবে। সম্পর্কিত অনুপাত হচ্ছে চলতি বছরের মূল্যসূচক ডিভাইডেড বাই পূর্ববর্তী বছরের মূল্যসূচক, এটা জানবা। আর শৃঙ্খল ভিত্তিসূচক হচ্ছে চলতি বছরের অনুপাতকে আমরা যদি পূর্ববর্তী বছরের শৃঙ্খল ভিত্তিসূচক দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো শৃঙ্খল ভিত্তিসূচক। শেষ। এবার ফাইনালি লাস্ট টাচ, এটাকে বলো তোমার হচ্ছে আমরা এই শৃঙ্খল ভিত্তিসূচক যদি দেওয়া থাকে আর বছর যদি দেওয়া থাকে, তাহলে তোমরা কিভাবে স্থির ভিত্তিসূচক নির্ণয় করবা? কিছুই না, এই এতক্ষণ যেহেতু দেখছো আর এটাও দেখে নাও, দেখে নাও। এটা লাস্ট, এটা মনে করো পাইকারি না, এটা দেওয়া আছে মনে করো হচ্ছে তোমার শৃঙ্খল ভিত্তি, মানে পরের অঙ্কের জন্য শৃঙ্খল ভিত্তি সূচক। ওকে, তাহলে আমরা দেখতে পাবো এখন, দেখো দেখে নাও একবার। ওকে, তাহলে এটা মুছি। তাহলে এই খুব বেশি, আচ্ছা এটা এত ছোট দিলে হবে না, 100-র উপর দিতে হবে। এটা 120, 110, 130, ঠিক আছে? এখন আমরা বের করবো হচ্ছে তোমার কি বলে চলতি বছরের স্থির ভিত্তি সূচক। স্থির ভিত্তি সূচক আমরা বের করতেছি, স্থির ভিত্তি সূচক। তাহলে এখানে আমরা লিখি আবার 120, 110, 130। ফাইন, ওকে। আমাদের কোনো কিছুই করতে হবে না, একই ধরনের জিনিস, কোনো পার্থক্য নেই। এখানে মাথায় রাখতে হবে স্থির, কোনো একটা জিনিস আমাদেরকে স্থির রাখতে হবে। তো প্রথম যেটা আছে সেটা আমরা লিখলাম 120, এটা কোনো পরিবর্তন হবে না। যতই তুমি যাই করো নাই করো, এখানে তোমার হচ্ছে কিছু জিনিস আমাদেরকে স্থির ধরে নিতে হবে। 120 লিখলাম, এখানেও 120 লিখতে হবে। এরপরে যেটা করতে হবে, এখানে 110 আছে, 110 লিখছ, গুণন 120 ভাগ 100 সমান হচ্ছে তোমার 0, 0, 0, 0। তাহলে 12 গুণন 11 কত হলো? 10, 12, 120, 132। এবার দেখো কি করছি এখানে বলো তো, আমি ফার্স্টে যা আছে তা লিখলাম, দেন আগের বছরের টারে আমরা এই বছরের তোমার হচ্ছে শৃঙ্খল ভিত্তিসূচক দিয়ে গুণ করছি, শৃঙ্খল ভিত্তিসূচক দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করছি। এবার পরের বছর কি হবে বলো তো দেখি, কত আছে? 130, 130 গুণন 132 ভাগ 100, যা আসবে তাই। ঠিক আছে, বুঝছো? এই হচ্ছে সিস্টেম, মানে এটা চেইন আকারে আগাইতে থাকবে, কিছুই না। মানে শুরুতে যা আছে তা লিখবা, দেন এখানে যেটা থাকবে রানিং বছরে সেটা লিখবা, বিগত বছরের লিখে দিবা, আবার রানিং বছরেরটা লিখবা, বিগত বছরেরটা লিখবা, যা আসবে তাই হবে। এভাবে আমরা হচ্ছে তোমার শৃঙ্খল ভিত্তিসূচক সংখ্যা এবং স্থির ভিত্তিসূচক সংখ্যা নির্ণয় করতে পারি। আজ এ পর্যন্তই। তোমাদের জন্য একটা বারের কাজ থাকবে, সেটা হচ্ছে 2016, 17, 18 এই 3 বছরে সূচক সংখ্যা অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন আছে, তোমরা আগামী 3 দিনের ভিতরে তোমরা এটা করে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ফার্স্ট ইয়ারের, সেখানে তোমরা আপলোড করবে। আমি আশা করব তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবা এবং শিখবা আমি কিভাবে কি করছি, এবং তোমরা অবশ্যই 2016, 2017, 2018 সালের সূচক সংখ্যা অধ্যায়ে যতগুলো প্রশ্ন আসে, খুব বেশি প্রশ্ন আসে নাই, 6 থেকে 7টা, এটা তোমরা বাসায় করবা, করে আমাকে মেসেঞ্জার গ্রুপে আপলোড করবো। আমি একটু মূল্যায়ন করবো, আমি দেখবো যে আসলে তোমরা আমার ক্লাসে কতটা অ্যাটেন্টিভ ছিলা। তো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের যদি কোনো পরামর্শ থাকে বা সমস্যা থাকে ক্লাস নিয়ে, আমরা পরবর্তীতে জুম অ্যাপে আমি তোমাদের সঙ্গে উপস্থিত হব। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা কিছুটা হলেও উপকৃত হবা। আল্লাহ হাফেজ।